ফ্রেন্ডস, আমি অয়ন চাকলাদার আবারও এলাম চাকলা টিভিতে। এটা আমার সেকেন্ড ভিডিও চাকলা টিভি, আর দিস ইজ মাই ফার্স্ট টিউটোরিয়াল। এটা আমার প্রথম টিউটোরিয়াল। আমি আসলে এটাকে টিউটোরিয়াল ঠিক বলবো কিনা জানি না, কারণ এখানে আসলে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্টুডিও সেট আপ, হোম স্টুডিও সেট আপ, যেটা হচ্ছে প্রাথমিকভাবে। তো সবার আগে কথা হচ্ছে যে স্টুডিও সেট আপ আমি কেন করব, কেন আমি স্টুডিও বানাবো। আমার মনে হয় আসলে তখনই একটা মানুষের স্টুডিও সেট আপ করা উচিত যদি তার মনে হয় যে তার অন্তত কিছু না কিছু বিষয় ট্যালেন্ট আছে। স্টুডিও সেট আপ যে শুধু যারা মিউজিশিয়ান তারাই সেট আপ করবে তা নয়। অনেকে আছে যারা মিউজিক করেন না, কিন্তু তার বিভিন্ন সাউন্ডের টুকিটাকি বিষয় ভালো লাগে, যেমন সাউন্ডের কাজ, কিংবা মিক্স করা, মাস্টারিং করা, হোক সেটা গানের কিংবা অন্য কিছু হতে পারে। সাউন্ড যে শুধু গানেরই হতে হবে তা না। ধরুন যে আপনার সাউন্ডের বিভিন্ন বিষয় নিয়ে খুবই আগ্রহ, বা আপনি ন্যাচারালি অনেক কিছু বুঝতে পারেন সাউন্ডের ব্যাপারে, বা সাউন্ড ব্যাপারটা আপনাকে খুব আকর্ষণ করে। ফার্স্ট অফ অল, তাহলে আপনি একটা স্টুডিও সেট আপ করতে পারেন। স্টুডিও সেট আপ বলতে আমি অডিও স্টুডিও বলছি। স্টুডিও অনেকে ভাবতে পারেন যে ছবি তোলার যে স্টুডিও, ফটোগ্রাফি স্টুডিও, সেরকম কিছু নয়। আমি এই অডিও রেকর্ডিং বা অডিওর যে কাজ করা সেগুলোর স্টুডিওর কথা বলছি। আচ্ছা, সেকেন্ডলি, আপনি যদি মিউজিকে নিজেকে খুব ট্যালেন্টেড ভাবেন, ধরুন যে আপনি মিউজিক, আপনার মনে হচ্ছে যে না আপনার ভেতরে মিউজিক আছে, মিউজিকে আপনার ট্যালেন্ট আছে, আপনি মিউজিক করতে পারবেন, সেক্ষেত্রেও আপনি স্টুডিও সেট আপ করতে পারেন। আর এখানে অনেক মানে মত পার্থক্য আছে যে স্টুডিও সেট আপ আসলে কি মিউজিশিয়ানরা করে নাকি প্রোগ্রামাররা করে। অনেকেই আমরা এই যে কাজটা করে থাকি এটাকে মিউজিক প্রোগ্রামিং বলেন। অনেকেই প্রোগ্রামার হিসেবে কাজ করেন যারা নিজেরা আসলে মিউজিক করেন। আবার অনেক মিউজিশিয়ান আছেন বা মিউজিক ডিরেক্টর আছেন যারা এই স্টুডিওর যে প্রোগ্রামিং বা যে টেকনিক্যাল কাজগুলো, অডিওর ইঞ্জিনিয়ারিং বা সাউন্ড এডিটিং, অডিও এডিটিং, এগুলো নিজের হাতে করেন না। তারা বিভিন্ন জনকে দিয়ে তারা বাজান, অথবা নিজেই হয়তো বাজান কোনো ইনস্ট্রুমেন্ট, কিবোর্ড হতে পারে, গিটার হতে পারে, কিন্তু এই টেকনিক্যাল কাজগুলো তারা নিজেরা করেন না, মিক্স কিংবা মাস্টার। তারাও মিউজিশিয়ান, তারাও মিউজিক ডিরেক্টর। কিন্তু এখন নিউ জেনারেশন একটা ধারা চলে এসছে আমাদের, যে আমরা আসলে যারা নিউ জেনারেশন মিউজিশিয়ান বা কম্পোজার, মিউজিক ডিরেক্টর, অধিকাংশই আমরা নিজেরাই প্লে করছি। বিশেষ করে কিবোর্ডটা আমরা নিজেরাই প্লে করছি, আমরা নিজেরাই রিদম করছি। আসলে আপনার যদি মনে হয় যে আপনার কোনো কিছুতে ট্যালেন্ট আছে, হয়তো আপনি একটা ভালো কিছু করতে পারবেন, আপনি অডিও প্রোডাকশন করতে পারবেন, তাহলে আপনি স্টুডিও সেট আপ করতে পারেন। আচ্ছা, এবার যে কথাটি বলতে চাই যে প্রথমেই স্টুডিও সেট আপ করতে হলেই কি একদম বড় সড়ো স্টুডিও নিয়ে বসতে হবে কিনা। এটা অনেকেই ভাবে যে আমি যদি টুকটাক কাজ করতে চাই, গানের কাজ কিংবা কম্পোজিশন, আমার মনে হয় প্রথমেই একটা বিশাল স্টুডিও নিয়ে বসতে হবে, সেখানে অনেক আমার ইনভেস্ট করতে হবে। খুব একটা প্রয়োজন নেই, খুব দরকার নেই। আপনি শুরু করতে পারেন আপনার বাসায় যে পিসিটা আছে, পিসি বলতে পার্সোনাল কম্পিউটার কিংবা ল্যাপটপ, আপনি সেখানেই আপনার কাজ করতে পারেন, কাজ শুরু করতে পারেন, ট্রাই করতে পারেন যে আদৌ আপনার এখানে ট্যালেন্ট আছে কিনা। কারণ আমি এরকম প্রচুর মানুষ দেখেছি যারা অনেক টাকা ইনভেস্ট করে বড় সড়ো স্টুডিও করে সেখানে বসে কিছুই করতে পারে না। পরে দেখা যায় আজকে কিবোর্ডটা একজনের কাছে বিক্রি করছে, কালকে স্পিকারটা আরেকজনের কাছে বিক্রি করছে। এরকম করে দেখা যাচ্ছে যে আরও বড় বড় জিনিস কিনে তারা, যে ধরুন একটা ভয়েস প্রসেসর বা ভয়েস প্রিঅ্যাম্প কিনেছে, তো সেটাও দেখা যাচ্ছে বিক্রি করে দিচ্ছে, কারণ সে তো পারছে না সেটার কাজ। তো সে জানেই না যে সে কাজটা করতে পারবে কি পারবে না, না জেনেই সে বসে পড়েছে। তো এই জিনিসটা হয়।
দেখা যায় যে আসলে কি বলবো, যে সে আসলে তার ট্যালেন্ট আছে কিনা সেটা না জেনেই সে এখানে সে কাজ করতে চলে আসছে। আচ্ছা, এখন আসলে একটা প্রফেশনাল সেট আপ প্রথমেই করার কোনো প্রয়োজন নেই। আমি যেটা মনে করি, আপনার যদি কোনো নর্মাল পিসি থাকে কিংবা ধরুন ল্যাপটপ কিংবা যে কোনো পিসি, তাহলে আপনি প্রথমে ট্রাই করে দেখতে পারেন যে আসলে আপনার কতটুকু ট্যালেন্ট আছে। সেখানে আপনি বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, যেমন কিউবেজ আছে কিংবা ফ্রুটি লুপ স্টুডিও আছে। এগুলো যে ডেমো ভার্সনগুলো, সেগুলো আপনি আপনার নর্মাল পিসি কিংবা ল্যাপটপে ডাউনলোড করুন। সেখানে আপনি দেখুন যে আসলে আপনি কতটুকু কী করতে পারছেন। শুধু শুধু প্রথমেই বিশাল সেট আপ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসি যে আসলে কি কি লাগে। প্রধানত আপনি দেখলেন যে হ্যাঁ, আপনি টুকটাক কাজ করতে পারছেন, ইউ হ্যাভ ট্যালেন্ট ইন সাউন্ড অথবা মিউজিক, যে কোনো কিছু। আর মিউজিকের ট্যালেন্ট আসলে যে আপনার সেন্সটা আসলে আছে কি না সেটা বের করতে হলে আসলে আপনি দেখবেন যে ছোটোবেলা থেকে যে আপনি হারমোনিয়াম বাজাচ্ছেন কিংবা আপনি কিবোর্ড বাজাচ্ছেন বা গিটার বাজাচ্ছেন বা এসরাজ হোক, পিয়ানো হোক, যে কোনো ইনস্ট্রুমেন্ট কিংবা গান গাইছেন, দেখলেন যে আপনি মিউজিকে আপনার ট্যালেন্ট আছে কিংবা আগ্রহ আছে, বা আপনার আশেপাশে মানুষই বলছে যে হ্যাঁ, ইউ হ্যাভ ট্যালেন্ট ইন মিউজিক, তাহলেই আপনি অ্যাজ এ মিউজিশিয়ান এখানে কাজ করতে আসুন। আবার দেখা যাচ্ছে অনেক মিউজিশিয়ান আছে যারা নিজেরা এই প্রোগ্রামিংয়ের কাজগুলো করে না, যাদের সাউন্ড এডিটিং আরেকজন করে দেয়। তারা শুধুই মুখে মিউজিকটা বলে দেয়, অথবা হয়তো কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা দুটো ইনস্ট্রুমেন্ট তারা বাজিয়ে দেয়, কিন্তু প্রোগ্রামিং বা টেকনিক্যাল কাজগুলো যারা করে তারা নিজেরা করে না। সেই ক্ষেত্রে আপনি যদি নিজেকে এরকম একজন মিউজিক ডিরেক্টর হিসেবে গড়তে চান, তাহলে অবশ্য আপনার নিজস্ব স্টুডিও এভাবে তৈরি করার খুব একটা প্রয়োজন নেই, খুব একটা দরকার নেই। আপনি যদি এখনকার জেনারেশনে আসলে যারা আমরা অনেকেই কাজ করছি, তারা আসলে নিজেরাই বাজাই, নিজেরাই কিবোর্ড প্লে করি, নিজেরাই রেকর্ডিং করি, এরকম হলে আসলে এটা ইম্পর্ট্যান্ট। আর যে প্রসঙ্গে ছিলাম যে এই সেট আপ, তো প্রাথমিকভাবে একটা পিসি থাকলেই এনাফ কিংবা একটা ল্যাপটপ। আচ্ছা, আমরা যেটাকে অডিও ইন্টারফেস বলি, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। সাউন্ড কার্ড আমরা কথ্য ভাষায় বলি। আমার এই সাউন্ড কার্ডটা যেমন হচ্ছে M-Audio 6110 5-wire সাউন্ড কার্ড। এটা আসলে মোটামুটি ইম্পর্টেন্ট। এটা আপনি যদি একবার বুঝে ফেলেন যে হ্যাঁ, আপনি এটা পারছেন বা আপনাকে দিয়ে কাজ হবে, দেন একটা সাউন্ড কার্ড মিনিমাম কিনে ফেলাটা খুব ইম্পর্টেন্ট। সাউন্ড কার্ড ছাড়াও আপনি রেকর্ডিং করতে পারেন, যেমন সাউন্ড কার্ডের সাথে কিন্তু এই যে মিডি কিবোর্ডটা কি? মিডি কিবোর্ড হচ্ছে আমি যেই টোন বা যে নোটগুলো আমি বাজাবো, এখানে যে নোটগুলো বাজাবো, সেটা ওই সফটওয়্যার কিংবা যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, তারা ওই সিগন্যালগুলো পাবে। যেমন নর্মাল কিবোর্ডে আমরা ABCD এখানে লিখলে ওখানে ABCD লেখা ওঠে, ঠিক সেখানেই সহজ করে বলি, এখানে সারেগামা বাজালে এখানে সারেগামা লেখা উঠবে না, সারেগামা সুর বাজবে, সুরটা উঠবে, রেকর্ড হবে সুরটা। তো এই হচ্ছে মিডি কিবোর্ডের কাজ। আর সাউন্ড কার্ডটা হচ্ছে মূলত সাউন্ড কার্ড বা অডিও ইন্টারফেস হচ্ছে গান শোনার জন্য বা মিউজিক শোনার জন্য। এখন সাউন্ড কার্ড আপনার সিপিইউতে বিল্ট ইন থাকে কিংবা ল্যাপটপে বিল্ট ইন সাউন্ড কার্ড থাকে, কিন্তু সেগুলো প্রফেশনাল কাজের জন্য না। আপনি ট্রাই করতে পারেন, যেমন এখনকার দিনে মিডি কিবোর্ডের বদলে USB কিবোর্ড আছে, কিংবা মাইক্রোফোনও এখন USB মাইক্রোফোন পাওয়া যায়। তো USB মাইক্রোফোন কিংবা USB মিডি কিবোর্ড ইউজ করলে তখন দেখা যাচ্ছে যে সাউন্ড কার্ডটা লাগছে না, সরাসরি পিসিতেই আপনি কানেক্ট করতে পারছেন। কিন্তু যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে ল্যাটেন্সি থেকে যায়। ল্যাটেন্সি কী জিনিস? আপনি এখানে চাপ দিচ্ছেন, এখন কিছুক্ষণ পরে সেখানে সিগন্যাল দিচ্ছে। এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত যেটা বলতে চাচ্ছি যে যে আপনি মোটামুটি একটা মিডি কিবোর্ডটা ইম্পর্টেন্ট, কিংবা সাউন্ড কার্ডটা খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে আজ হোক কাল হোক আপনার নিতেই হবে।
যেটা দিয়ে আপনি গান শুনবেন বা সাউন্ড শুনবেন। আমি প্রথমেই আপনাকে বলবো না যে আপনি প্রফেশনাল স্পিকার্স কিনেন। আমার এগুলো মোটামুটি সেমি প্রফেশনাল স্পিকার্স, আমি এটাকে ফুল প্রফেশনাল বলছি না, কারণ এটা হচ্ছে হোম স্টুডিওর জন্য। প্রফেশনাল স্টুডিও বা বড় স্টুডিওতে আরও বড়, যেমন এগুলো হচ্ছে 4.5 ইঞ্চি, বা সাধারণত হোম স্টুডিওতে 5 ইঞ্চি স্পিকার ইউজ করে, বা প্রফেশনাল স্টুডিওতে আপনার 8 ইঞ্চি 10 ইঞ্চি বা আরও যে বড় স্পিকারগুলো আছে সেগুলো ইউজ করা হয়। কিন্তু এটা হচ্ছে আপনার আবাসিক এরিয়া আবাসিক বাসা। এখানে যদি আপনি বড় বড় স্পিকার দিয়ে বেশি জোরে সাউন্ড করেন, তো প্রতিবেশীরা কয়দিন পর এসে বলবে যে তুমি চলে যাও ভাই এখান থেকে, তুমি এখানে থাকার দরকার নেই। তো যাই হোক, তো এই হচ্ছে মানে প্রাথমিকভাবে ইম্পর্টেন্ট। তো স্পিকারের ব্যাপারে যেটা বলছিলাম, যে এই স্পিকার ছাড়াও আমি যেমন আমার প্রাথমিক লাইফে আমি বড় বড় কিছু অ্যাম্প স্পিকার ছিল, এগুলো দিয়ে কাজ করেছি। আপনারা যে মাইক্রো ল্যাব স্পিকার পাওয়া যায় বা ক্রিয়েটিভের ছোট ছোট স্টেরিও স্পিকার সাথে একটা সাবউফার থাকে, সেই সাবউফারের সব ওই স্পিকারগুলো দিয়েও আপনারা কাজ করতে পারেন। ওগুলো দিয়েও আপনারা প্রাথমিকভাবে জাস্ট নিজের ট্যালেন্টটা যাচাই করতে পারেন। প্রফেশনাল কাজ করার কথা আমি বলছি না, যদিও আমি আমার ওই অ্যাম্প স্পিকারগুলো দিয়ে প্রফেশনাল কাজ করেছি এবং আমি হিট নাম্বারসও দিয়েছি, কিন্তু আমি কাউকে এটা সাজেস্ট করি না, কারণ এটা উচিত নয় কাউকে সাজেস্ট করা। তো আপনি যদি প্রফেশনাল কাজ করেন, দেন আপনি একটা রকিট কিংবা আপনি একটা এম অডিও কিংবা আমি যেটা কিনেছি প্রেসোনাস কিংবা ইয়ামাহা, অনেক কোম্পানির আছে। আরও যদি ভালো এক্সপেন্সিভ কিছু কিনতে চান স্পিকার, সেখানে আপনার ডাইনোডিও আছে কিংবা জেনেলেক আছে, সেগুলো আপনারা কিনতে পারেন। স্পিকার নিয়ে পরবর্তীতে আমি একটা আলাদা টিউটোরিয়াল করব, ওখানে আমি আলাদাভাবে বলবো। আচ্ছা, এরপর আসা হচ্ছে রেকর্ডিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। রেকর্ডিং করার জন্য আপনার মাইক্রোফোন লাগবে। যদি আপনি ভয়েস রেকর্ডিং করতে চান কিংবা কোনো অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট লাইক ভায়োলিন কিংবা গিটার আপনি যদি রেকর্ডিং করতে চান, আপনার মাইক্রোফোন লাগবে। অথবা এখনকার গিটারে ওই যে নব থাকে, ডাইরেক্ট রেকর্ডিং করা যায়। কিন্তু ধরুন যে আপনি ভয়েস রেকর্ডিং করতে চান সাপোজ, তো আপনার মাইক্রোফোন লাগবেই। তো মাইক্রোফোনটা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন, একটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন। কন্ডেন্সার মাইক্রোফোনস আর প্রফেশনাল স্টুডিও মাইক্রোফোনস আর কন্ডেন্সার মাইক্রোফোনস। কিন্তু ডাইনামিক মাইক্রোফোন দিয়েও প্রফেশনাল কাজ করা যায়। ডাইনামিক মাইক্রোফোন তুলনামূলকভাবে দাম কম, কন্ডেন্সার মাইক্রোফোন তুলনামূলকভাবে দাম বেশি। আপনার যদি বাজেট থাকে, আপনি যদি স্টুডেন্ট, হয়তো ফিউচারে আপনি প্রফেশনে নামবেন, আপাতত আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিচ্ছে না, এরকম যদি সিচুয়েশন হয় যে আপনাকে বাজেটের মধ্যে একটা স্টুডিও সেট আপ করতে হবে, আপনি ডাইনামিক মাইক্রোফোন কিনতে পারেন। আমার এটা মোটামুটি এক্সপেন্সিভ ডাইনামিক মাইক্রোফোন, এটা হচ্ছে 6,500 টাকা দাম। এটা হচ্ছে রোড M1। আমার কন্ডেন্সার মাইক্রোফোনটাও রোড। আমার এই মাইক্রোফোনটার দাম মোটামুটি 19,000 থেকে 20,000-এর মতো। তো ওটা হচ্ছে রোড NT1 আর এটা হচ্ছে রোড M1। এটা ডাইনামিক, ওটা কন্ডেন্সার। তো ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন, 20,000 আর 6,500, অনেক ডিফারেন্স। কিন্তু তাও এটা মোটামুটি দামি ডাইনামিক মাইক্রোফোন। এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা অ্যাবাউট $100। তো যেটা হচ্ছে এই মাইক্রোফোনটা ভালো, এটা দিয়ে যথেষ্ট ভালো রেকর্ডিং হয়। আমার প্রথম যে লাইফে যে অ্যালবামটা হৃদয় মাঝে রিলিজ হয়েছিল লেজার ভিশন থেকে, মিক্সড অ্যালবাম, সেটা পুরোটাই করা ছিল একটা ডাইনামিক মাইক্রোফোন দিয়ে, এবং সাউন্ড কার্ডটাও ছিল খুব সাধারণ মানের, 1,010 টাকা দাম ছিল সেই সাউন্ড কার্ডটার। এম অডিও ফাইল 4 in 4 out। তো এটা আমার মোটামুটি ভালো সাউন্ড কার্ড, মোটামুটি প্রফেশনাল সাউন্ড কার্ড। তো আমার প্রথম সাউন্ড কার্ডটা অত প্রফেশনাল ছিল না। আমি আপনাকে বলবো যে বাজারে 10,000 15,000-এর বেশ ভালো সাউন্ড কার্ড পাওয়া যায়, এবং সেগুলো দিয়ে প্রফেশনাল কাজ করা সম্ভব, সুপার কোয়ালিটি আউটপুট দেওয়া সম্ভব, যদি আপনি কাজ জানেন। ইফ ইউ নো হাউ টু ডু ইট, পসিবল। অনেকেই আপনাকে নিরুৎসাহিত করবে, বলে যে না, স্টুডিও করতে হলে অনেক টাকা লাগবে। আমাকে এরকম নিরুৎসাহিত করতো মানুষ, যে তোমার তো মিনিমাম একটা 2 লক্ষ 3 লক্ষ টাকা দামের সাউন্ড কার্ড কিনতে হবে, তারপর মাইক্রোফোন একটা কিনতে হবে 50,000 60,000 টাকা দিয়ে। নো, এটা আসলে ভুল। আপনি শুরুতেই এত দাম দিয়ে কেনার জিনিস, আপনি আস্তে আস্তে ডেভেলপ করুন, আস্তে আস্তে আপনি আপগ্রেড করুন আপনার স্টুডিও, তখন আপনি বড় বড় জিনিস কিনুন। তখন আপনি স্টার্টিংয়ে আপনি একটা পিসি, একটা মিডি কিবোর্ড, একটা সাধারণ মানের সাউন্ড কার্ড, একটা ডাইনামিক মাইক্রোফোন আর দুটো যে কোনো স্পিকার
আপনি শুরু করুন কাজ, পরবর্তীতে আপনি দামি জিনিসে যান, নো প্রবলেম। বাট আপনি প্রথমে আপনার ট্যালেন্টটাকে যাচাই করুন যে আদৌ আপনার এখানে ট্যালেন্ট আছে। আপনি বিশাল সেট আপ কিনলেন, পরে দেখলেন যে আপনার হচ্ছে না, আপনি পারছেন না, তখন এই জিনিসগুলো আপনার বিক্রি করে দিতে হবে, এবং যেই দামে কিনেছেন তার অর্ধেক দামে বিক্রি করে দিতে হবে। কারণ ইলেকট্রনিক জিনিস এটা জানেন যে যেই দামে মানুষ কেনে সেই দামে এটা বিক্রি হয় না, এবং এর চেয়ে অনেক কম দামে তাকে পরবর্তীতে এগুলো সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করে দিতে হয়। আপনার ফিনান্সিয়ালি একটা লস হবে। দেন আপনি আসলে, আমি বলবো যে আসলে বুঝুন যে আসলে আপনার দ্বারা কতটুকু পসিবল। আচ্ছা, অনেকেই যে জিনিসগুলো জানেন না যে বাংলাদেশে আসলে কোথায় এই স্পিকার কিংবা অডিও ইন্টারফেস বা সাউন্ড কার্ড বা মনিটর স্পিকার কিংবা মিডি কিবোর্ড, এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়, কিংবা মাইক্রোফোন, প্রফেশনাল মাইক্রোফোন। অনেকেই, আমি যেমন যেতাম হচ্ছে আইডিবিতে গিয়ে খুঁজেছি, তারপর মাল্টিপ্ল্যান সেন্টার সায়েন্স ল্যাবে এখানে গিয়ে খুঁজেছি যে আমাকে একটা সাউন্ড কার্ড, আমি একটা সাউন্ড কার্ড কিনতে এসেছি ভাইয়া, আমাকে যে ছোট ছোট এই সাউন্ড, এই যে সাউন্ডের যে নবগুলি, এগুলো পেছন থেকে যে সামনে আনার ছোট ছোট কিছু কার্ড থাকে 300 টাকা দাম, আমাকে ওগুলো দেখাচ্ছে যে ভাই এই যে সাউন্ড কার্ড। আমি বললাম সাউন্ড কার্ড আছে? বললো যে হ্যাঁ আছে, এই যে সাউন্ড কার্ড। আমি বলি না না ভাই, এটা না, আমি মিউজিকের কাজ করবো, এই জন্য সাউন্ড কার্ড চাচ্ছি। তখন ওরা একটু অবাক হয়। এরপর সাউন্ড কার্ডও বের করে দিয়েছে আমাকে একটা ক্রিয়েটিভের একটা সাউন্ড কার্ড বের করে দিয়েছে। আমি বলছি যে ওটার দাম 4,500 টাকা ছিল। আমি বলছি যে ভাই এটা দিয়ে মিউজিকের কাজ করা যাবে? বলছে সেটা তো জানি না, এটা হচ্ছে আলাদা সাউন্ড কার্ড, এটা খুব ভালো। তো ভাগ্য ভালো আমি সেটা কিনিনি, কারণ সেগুলো আসলে প্রফেশনাল সাউন্ড কার্ড না, সেগুলো হচ্ছে গান শোনার জন্য, অথবা সাউন্ড একটু স্মুথ, একটু ভালো বেটার সাউন্ডিং সাউন্ড কার্ড হয়তো, কিন্তু সেগুলো প্রফেশনাল সাউন্ড কার্ড না। প্রফেশনাল সাউন্ড কার্ড কিনতে হলে আপনার, আমাদের দেশের যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে মূলত দুটো জায়গার কথা আমি জানি ঢাকা শহরে, ঢাকার বাইরের কথা আমি জানি না। ঢাকা শহরে হচ্ছে একটা হচ্ছে আপনার বসুন্ধরা মার্কেট, বসুন্ধরা শপিং মল যেটা কারওয়ান বাজারে, আরেকটা হচ্ছে আপনার সায়েন্স ল্যাব, সিটি কলেজের এই পাশে। সিটি কলেজের এই পাশে মেলোডি সহ বেশ কয়েকটি বড় দোকান আছে, সেখানে আপনি কিনতে পারবেন সাউন্ড কার্ড কিংবা মাইক্রোফোন, এভরিথিং। তো আরেকটা দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেট। বসুন্ধরা মার্কেটে যে দোকানগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক কিংবা গিটার সেন্টার কিংবা মেলোডি, ওখানেও আছে, আবার মেলোডি সায়েন্স ল্যাবেও আছে, দুটো জায়গায় মেলোডি আছে। মেলোডিতে মোটামুটি আপনি সবই পাবেন, কারণ সায়েন্স ল্যাবের সব দোকানে আসলে সব কিছু পাওয়া যায় না। কোনো দোকানে কিবোর্ড পাবেন, কোনো দোকানে সাউন্ড কার্ড পাবেন, কোনো দোকানে পাবেন না, সব দোকানে নেই। ম্যাক্সিমাম অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট বিক্রি করে, তো যারা শুধু অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট বিক্রি করে তাদের কাছে আপনারা এই জিনিসগুলো পাবেন না। দ্যাটস ওয়াই ওখান থেকে কেনা ভালো। আরেকটা জিনিস হচ্ছে মাইক্রোফোন আপনি কিনতে পারেন। মাইক্রোফোন কোনটা কিনলে ভালো হয় সেটার ব্যাপারে পরবর্তীতে একটা টিউটোরিয়াল আমি করব। তা এই হচ্ছে আপাতত আপনার একটা ছোটোখাটো সেট আপ করার জন্য উপযুক্ত একটা তথ্য বা আপনাকে ইনফরমেশনগুলো আমি দিলাম, কারণ আমি নিজে এই হেল্পগুলো পাইনি। আর হচ্ছে এরপর রেকর্ডিং করতে গেলে আপনার রুমের সাইজটা কীরকম হওয়া উচিত, রুমের প্লেসমেন্টটা কোথায় হওয়া উচিত, ঘরের সাউন্ড বাইরে যাবে কিনা, বাইরের সাউন্ড ঘরে আসবে কিনা, বা এগুলো নিয়ে আমি পরবর্তী কোনো টিউটোরিয়ালে আলোচনা করব। আপাতত আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো টিউটোরিয়ালটা এটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, এই টিউটোরিয়ালটা শেয়ার করবেন সবার সাথে এবং কমেন্ট করবেন। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে জানাবেন, আমাকে শেয়ার করবেন, আমার ভিডিওটা লাইক করবেন, আর আমার এই চাকলা টিভি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।